আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ক্লিয়ার আছে, তাহলে আমি শুরু করি। ছোট ক্লাস বিন্যাসের পর্ব 2 এর যে ক্লাসটা রিটার্নের কিছু ম্যাথ, প্রিলির কিছু ম্যাথের ভিডিও আমি দিয়ে দিয়েছি। আজকে পর্ব 3 এ কিছু মজার প্রশ্ন দেখব। এবার এখানে একটু কারেকশন আছে দেখে আমি ক্লাসটা নিলাম এভাবে। তো এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আমরা দেখবো, এগুলো প্রিলি পরীক্ষা এখনো আসে নাই, বাট ইন্টারমিডিয়েটের বইতে আছে, যার কারণে আমি করাচ্ছি। এগুলো এখনো আসে নাই। তাহলে শুরু করি। আচ্ছা, পুনরাবৃত্তিমূলক বিন্যাস এটা আবার কি? ধরেন 5 জন লোক 3 জনকে ভোট দিবে। পুনরাবৃত্তিমূলক বিন্যাস কেন বলা হইলো? পুনরাবৃত্তিমূলক মানে কি? মানে একজন প্রার্থীকে অনেককে ভোট দিতে পারে, পুনরায় দিতে পারে। মানে ধরেন একটা ভোটে 3 জন প্রার্থী আছে আর 10 জন কি ভোটার আছে, তাহলে একজন প্রার্থীকে অনেকে ভোট দিতে পারে, বারবার ভোট দিতে পারে। বারবার বলতে একজন তো একটাই ভোট দিতে পারে, বাট অনেক মানুষ একজনকে দিতে পারে। তবে ভোটের পুনরাবৃত্তি হচ্ছে এই সব ঘটনাগুলোর যে প্রশ্নগুলোকে বলা হয় পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এবং একদম ইজি। একটা ছোট্ট সূত্র, পুনরাবৃত্তিমূলক বিন্যাস বের করার সূত্র হচ্ছে n⁻r। এখন ঝামেলাটা হলো প্রশ্নে কোনটা n এর মান আর কোনটা r এর মান এটা বলা থাকবে না, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। এটা নির্ধারণ করার আমরা টেকনিক দেখাবো, ভালো করে খেয়াল করবেন। পুনরাবৃত্তিমূলক বিন্যাস সূত্র কি? n⁻r। এখন প্রশ্নের কোনটা n এর মান কোনটা r এর মান এটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? আমি 2টা পদ্ধতি দেখাইছি। এখানে একটা দেখেন, আমাদের প্রশ্নে 2টা মান থাকবে, কোনটা n কোনটা r বোঝার জন্য যে মানটা একসাথে একাধিক জিনিস নিতে পারবে সে n হবে আর অপরটা r হবে। একটু উদাহরণ দিই। একটা প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে, কত প্রকারে ভোট দেওয়া যাবে? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো যে এইখানে কি কি আছে একটু দেখি। প্রার্থী আছে আর কি ভোটার আছে। তো একজন ভোটার কি অনেকগুলা প্রার্থীকে ভোট দিতে পারবে, নাকি একটা প্রার্থী চাইলে অনেকগুলা ভোট পাইতে পারবে? কোনটা সম্ভব? মানে এখানে প্রার্থী কি একসাথে মান নিতে পারবে নাকি ভোটার একসাথে মান নিতে পারবে? বলেন তো আমাকে, কমেন্টে বলেন তো। মজার, এগুলো সব মজার জিনিস, 2 সেকেন্ড 5 সেকেন্ডের ব্যাপার। আর একবার খেয়াল করেন ভাই, একটা মান আর একটা মান, একটা এন হবে একটা আর হবে। এখন কোনটা এন কোনটা আর বোঝার উপায় কি? এন হবে যে একসাথে অনেক মান নিতে পারবে, অনেক মান নিতে পারবে, আর অপরটা আর হবে। তাহলে এখন প্রার্থী কি অনেকগুলা ভোট একসাথে পাইতে পারে, নাকি একটা মানে ভোটার অনেকগুলা প্রার্থীকে ভোট দিতে পারে? কোনটা সম্ভব? একজন প্রার্থী চাইলে অনেকগুলা ভোট নিতে পারে, কিন্তু একজন ভোটার চাইলে সবাইকে ভোট দিতে পারে না, মানে একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে না। তাহলে এখানে এদের মানটা কত হবে? প্রার্থীর সংখ্যা হবে n, আর ভোটার হবে কি আর। ঠিক আছে, এইটা দিয়ে আপনার করতে হবে। এটা দিয়েও করা যায়, যে যা অবশ্যই ব্যবহার করতে হবে তার সংখ্যা আর অপরটি n। নির্বাচন হইতে হলে অবশ্যই আপনার কি ভোটার সংখ্যা দরকার, তাই ভোটার হবে এখানে আর অপরটা n। উল্টো ভাবে চিন্তা করা যায়, বাট আমার কাছে এটা সহজ মনে হয়। যারা এখনো বোঝেন নাই, এন হলো একসাথে অনেকগুলা মান নিতে পারবে। একটা যে ভোট যখন হয়, নির্বাচন যখন হয়, একজন প্রার্থী অনেকগুলা ভোট পাইতে পারে, কিন্তু একজন ভোটার মানে আপনি কি একসাথে 3-4টা চেয়ারম্যানকে ভোট দিতে পারবেন? 3-4 জন চেয়ারম্যান পদপ্রার্থীকে ভোট দিতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। আপনি একজনকে ভোট দিতে পারবেন, তাহলে আপনি হবেন আর, আর যে একসাথে অনেকগুলো মান নিতে পারতেছে সে হবে কি? এন। তাহলে আমার সূত্রে মান বসার সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে n⁻r। তাহলে 3⁵ অ্যান্সার হয়ে গেল আমাদের, শেষ। 3⁵ করলে 243 হবে অ্যান্সার। তার মানে 35 নাম্বারটা একটু খেয়াল করি, তাইলে বুঝতে পারবো। 3টা চিঠি 5টা বাক্সে ফেলার উপায়। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, একটা বাক্সে কিন্তু আমরা অনেকগুলো চিঠি ফেলাইতে পারি, বাট একটা চিঠি কি একসাথে অনেকগুলো বাক্সে ফেলানো সম্ভব? বলেন আমাকে। ধরেন এই কলমটা আপনি একটা বাক্সে ফেলতে পারবেন, মানে এই কলমটাকে 5টা বাক্সে ফেলতে পারবেন? তাহলে আপনার ছিঁড়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে। একটা চিঠিকে কখনো অনেকগুলো বাক্সে ফেলানো যায় না, কিন্তু একটা বাক্সে অনেকগুলো চিঠি আমরা নিতে পারি। তাহলে এখানে
বাক্স হচ্ছে একসাথে অনেক মান দিতে পারে, তাহলে এদের মান হবে 5 আর আর এর মান হবে 3। তাহলে এখানে কি হবে, n টু দি পাওয়ার আর এর মান হচ্ছে 5, 125 হচ্ছে আনসার। মানে যে একসাথে অনেকগুলা মান নিতে পারবে সে হবে n, আর অপরটা আর হবে। এখানে বাক্স একসাথে অনেকগুলো মান নিতে পারে কিন্তু চিঠি পারে না। চিঠি একটা বাক্সে যাইতে পারবে। যেমন এটা খেয়াল করেন, 3টি পুরস্কার 10 জন বালকের মধ্যে কত রকমের বিতরণ করা যেতে পারে। এবার চিন্তা করেন, আচ্ছা ধরেন ফার্স্ট প্রাইজ, এটা তো একজনকে দেওয়া সম্ভব, একটা প্রাইজ কি অনেকগুলা মানুষকে দেওয়া সম্ভব না। কিন্তু একজন মানুষ চাইলে অনেকগুলা প্রাইজ সে নিতে পারে, সে ফার্স্ট প্রাইজ নিতে পারে, সে অন্য খেলার সেকেন্ড প্রাইজ নিতে পারে। তাহলে ব্যাপারটা কি হবে, এন আর আর আমরা যদি হিসাব করি, এখানে পুরস্কার একজনকে একটা দেওয়া যায়, মানে একটা পুরস্কার একজনকে দেওয়া যায়, কিন্তু একজন চাইলে অনেকগুলো পুরস্কার নিতে পারে। তাহলে বালক হচ্ছে এখানে স্বতন্ত্র, মানে সে অনেকগুলো নিতে পারবে। তাহলে বালক হচ্ছে এদের মান আর পুরস্কার হচ্ছে আর এর মান। আরেকবার খেয়াল করেন, যেমন এই কলমটা আমি একজনকে দিবেন, আমি একসাথে গিয়ে এই কলমটা অনেকগুলো মানুষকে দিতে পারবো না, সম্ভব না। কিন্তু একজন চাইলে অনেকগুলো পুরস্কার নিতে পারবে। তাহলে এই একজন বালক চাইলে একাধিক মান নিতে পারবে, কিন্তু একটা পুরস্কার একাধিক জনকে দেওয়া যাবে না। তাহলে এখানে এন এর মানটা হবে বালক আর অপরটা হবে আর। তাহলে কি হবে, 10 এর কিউব, 1000 হচ্ছে আনসার। খুবই মজার জিনিস, খুবই মজার। দেখেন নেক্সট দেখেন, এই অঙ্কগুলোর প্রত্যেকটির যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্কের কতগুলো বিভিন্ন রকম সংখ্যা গঠন করা যায়। এখানে যখন সংখ্যার কথা বলছে তখন আমরা এদের মান আর এর মানের জন্য এইটা চিন্তা করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা চিন্তা করি আমরা সবাই, ভালো করে খেয়াল করে। প্রশ্নে কি বলছে, আমাদের সূত্র তো একটু দিব, আর এখন এদের মান কত হবে আর আর এর মান কত হবে। দেখেন দুইটা সেন্স দেখেন, এখানে একটা আমরা কি বলছিলাম, একসাথে একাধিক মান নিতে পারবে, আর অপরটা বলছিলাম যা অবশ্যই ব্যবহার করতে হবে। এইটা দিয়ে আমরা খুব ভালোভাবে নির্ণয় করতে পারবো। যা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হবে আর এর মান। আমাকে অবশ্যই 3টা অঙ্ক নিতে হবে, তাহলে যেটা অবশ্যই নিতে হবে সেটা কি আর এর মান, তাহলে অপরটা এন এর মান। এই যে 5 অঙ্কের সংখ্যা, তাহলে 5 হবে এন এর মান। এটা যারা বুঝিনি আর একবার, 5 অঙ্কের সংখ্যা 3 অঙ্ক নিতে হবে প্রত্যেকবার, তাহলে যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা আর এর মান হবে। এটা 2 নাম্বার শর্ত, মানে 2 নাম্বার নিয়ম বলতে পারেন, যে এন এর মান আর এর মান চুজ করা 2 নাম্বার নিয়ম। তাহলে অবশ্যই আমাকে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হবে আর এর মান, আর অপরটা এন এর মান। তাহলে হয়ে গেল 125। এগুলো খুবই ছোট ম্যাথ, মানে এন টু দি পাওয়ার আর এর ম্যাথ গুলো খুবই ছোট, বাট কোনটা এন হবে কোনটা আর হবে সেটাই কঠিন। আমরা যদি দুইটা সেল চিন্তা করব, যে একই সাথে যে একাধিক মান নিতে পারবে সে হবে এন, অপরটা হবে আর। আর অন্যভাবে যদি চিন্তা করি, যা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আর এর মান আর অপরটা এন এর মান। এই ছোট ছোট প্রশ্নগুলো আমরা বুঝছি কিনা একটু কমেন্টে জানান। বুঝতে একজন প্রশ্ন করছেন এটা কি বেসিক নিয়ম আছে কিনা। এখন এটার বেসিক নিয়ম বলতে এটা আপনি গুনে গুনে তো বের করতে পারবেন না, আপনাকে অবশ্যই এই রুলটা ফলো করতে হবে। আপনি কি গুনে গুনে বের করতে পারবেন? যেমন সংখ্যা আপনি কতগুলো বানাইতে পারেন, 125টা সংখ্যা আপনি কেমনে বের করবেন, এটাই তো বেসিক নিয়ম। এটা একটা সূত্র, এটা খুব সিম্পল ব্যাপার। এগুলো তো ছোট ছোট জিনিস, এগুলো ভুল হওয়ার তো কোনো চান্স নাই, একদম ইজি। দেখেন আরেকবার আমি রিপিট করে আসি, এটা বেসিক বলতে তাহলে গুনে গুনে বের করতে হবে, 125 বার সংখ্যা বানাতে হবে, যেটা ইম্পসিবল ব্যাপার। অবশ্যই আপনাকে এই নিয়মে করতে হবে। এবং দেখেন খুব মজা, এন টু দি পাওয়ার আর হলো সূত্র, কোনটা এন কোনটা আর, যে একসাথে একাধিক মান নিতে পারবে সে এন, অপরটা আর। একজন প্রার্থী অনেকগুলো ভোট পাইতে পারে, কিন্তু একজন ভোটার অনেকগুলো প্রার্থীকে ভোট দিতে পারে না, তাহলে এখানে প্রার্থী ভোট নিতে পারবে বেশি, তাই সে এন, অপরটা আর। একটা চিঠি অনেকগুলো বাক্সে ফেলানো যায় না, কিন্তু একটা বাক্সে অনেকগুলো চিঠি ফেলানো যায়, তাহলে এখানে বাক্স হবে এন এর মান। একটা পুরস্কার সবাইকে দেওয়া যায় না, কিন্তু একজন চাইলে সবগুলো পুরস্কার নিতে পারে, তাহলে বালকের সংখ্যা হবে এন এর মান। আর এটা যেহেতু সংখ্যা, এটা আমরা অন্য চিন্তা করলাম যে যদি 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, যেগুলো নিতে হবে সেটা হবে আর এর মান, অপরটা হবে এন এর মান। এই তো বোঝান না। ওকে নেক্সট, এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে একটু শীটে ভুলও আছে, এটা একটু ভুল আছে, আমি শীটে সেটা আমি একটু কারেকশন করে দিব আপনাদের। এন সংখ্যক মানুষ বৃত্তাকারে দাঁড়াইতে পারবে, এটা চিত্র সহকারে আমরা বুঝতে চাই।
আচ্ছা, দুইটা জিনিস দেখে, আমি একটা জিনিস এখানে নাই, সেটা আমি দেখাবো। আমি বললাম n সংখ্যক লোক এক সারিতে, এটা লিখে রাখতে পারেন চাইলে, দাঁড়ানোর উপায় এটা নাই, সেটা লাগে না, তারপর লিখে রাখতে পারেন n ফ্যাক্টোরিয়াল। মানে আমি যদি বলি যে 5 জন লোক একটা লাইনে দাঁড়াবে এরকম করে, তাহলে কতভাবে দাঁড়াইতে পারবে? অ্যান্সার হবে 5 ফ্যাক্টোরিয়াল। যদি সোজা এক লাইনে দাঁড়াইতে বলি, আর আমি যখন বলতেছি n সংখ্যক লোক বৃত্তাকারে দাঁড়াইবে, আর আপনি যখন এক লাইনে বলতেছেন এক লাইনে সিরিয়াল করে দাঁড় করে দিতে পারলেই হয়, বাট আপনি যখন বৃত্তাকার বানাইবেন, ধরেন একটা টেবিল সাপোজ, তো টেবিলের তো কোনো মানে শেষ মাথা আছে? যেমন লাইনের প্রথম আছে, শেষ আছে, এবার টেবিলের শেষ কোন জায়গায়, মানে এর পয়েন্ট কোন জায়গায়? পয়েন্ট নাই। ধরেন আপনি টেবিলে, এই মাঠটা দিয়ে আমরা শুরু করি, 5 জন লোক আমি একটা টেবিলে বসাবো, এখন কোথা দিয়ে শুরু করবো এটা কিছু ঠিক নাই, তাহলে একজনকে আগে ফিক্স করতে, ধরেন আমি একজনকে এখানে ফিক্স করাইলাম, একজন কিন্তু এখানে ফিক্স, তাহলে 5 জনের একজন বসাইছি, বাকি 4 জনকে আমি বসাই দিব। এখন যেহেতু গোল টেবিল বলেন বা বৃত্তাকারে, যখন ধরেন আমি বৃত্তাকার দাঁড় করাবো, একজনকে আগে দাঁড় করাইতে হয়, এই জন্য সবসময় একজন বিয়োগ করতে হয়। বৃত্তাকারে বললে বা গোল টেবিলে যদি বলে তাহলে বিয়োগ করতে হয়। যেমন 6 জন লোক যখন দাঁড়াইতে বলবে বৃত্তাকারে, এই যে ধরেন একটা বৃত্তাকার আমি জায়গা অঙ্কন করলাম, তো 6 জনের একজনকে যদি আমি ফিক্স না করি তাহলে আমি জিনিসটা গড়াইতে পারবো না, একজনকে ফিক্স করতে হবে, তাহলে 6 জনের একজন কিন্তু বাদ। এই তো এখানে বসে, ধরেন এখানে রহিম নামে একজন বসবেই, তাহলে বাকি মানে দাঁড়াবেই, বাকি থাকে কয়জন? 5 জন, সেই 5 জনকে আমরা বিন্যাস করব। একজনকে তো ফিক্স করছি, তাকে তো আর বিন্যাস করার কিছু নাই, সেটাই চেয়ারে বসবেই। ধরেন সাকিবুল হাসানকে চেয়ারে বসাইলাম, তাহলে বাকি থাকে 5 জন, 5 জনকে আমি যে কোনো জায়গায় ঘুরাই ফেরাই বসাবো। তাহলে এই জন্য বৃত্তাকার বললে বা গোল টেবিল বললে মোট থাকে কত? 6 জন লোক বলছিল, সেখান থেকে একজন বাদ দিতে হবে, কেন? একজনকে ফিক্স করা লাগে তাই। তাহলে অ্যান্সার কি হবে? এদের মানটা এখানে 6, তাহলে আমাদের অ্যান্সার হবে 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 120 হচ্ছে অ্যান্সার। তো সেটা যেটা ভুল আছে, সেটা এখানে সূত্রটাও ভুল আছে, অ্যান্সারটাও টাইপিং মিস্টেক আছে, এটা কপি পেস্ট করতে গিয়ে, মানে অর্থাৎ আমরা এক লাইন থেকে যখন এক লাইনে কপি করি, আমি এলোমেলো হয়ে গেছে ওটা ব্যাপারটা বসাইতে। তো এটা কারেকশন করে নেবেন, এই যে 39-এর অ্যান্সারটা আমি যেভাবে করাচ্ছি সেভাবে হবে, অর্থাৎ সূত্রটা হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ওখানে n ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, ওটা কেটে এটা লিখবেন। গোল টেবিল বৃত্তাকার একই কথা, যেমন এখানে 5 জন লোক কত উপায়ে গোল টেবিলে বৈঠক করতে পারবে, এটা গোল টেবিল। তাহলে 5 জনের একজন আমি এখানে ফিক্স করলাম, বাকি থাকে 4 জন, সেই 4 জনকে আমি বিভিন্নভাবে বসাই দেবো। তাহলে আমাকে তো 4 জনকে সাজাইতে হচ্ছে, 5 জনকে না, আমার সাজানো লাগবে 4 জনকে, তাহলে আমি 4 জনকে বিন্যাস করবো। এই জন্য কি হবে? এদের মানটা হচ্ছে 5, তাহলে এখানে সূত্রে বসান 5 মাইনাস 1, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 24। আমি যেটা প্রশ্ন আপনাদের করি যে 10 জন লোক এক লাইনে দাঁড়ানোর উপায়, তখন আপনি 10 ফ্যাক্টোরিয়াল করে দিবেন, মানে সোজা লাইন থাকলে ওই বিয়োগ করতে হয় না, আর গোল টেবিল থাকলে বিয়োগ করতে হয়, এইটা মাথায় নিলেই হবে। কি বলছি বলেন তো? সোজা লাইনে যখন দাঁড় করাবো, ধরেন আমি এখান থেকে শুরু করলে যাব, এখান থেকে শুরু করলে তাই হবে, বাট বৃত্তাকারে তো কোনো মাথা নাই, শেষ মাথা নাই, এখন একজনকে আগে বসাইতে হয় যে তুমি এখানে বসো, তার চারপাশে ঘুরাইতে হয়। বুঝতে পারছি? ওকে, তো এটা গেল। এগুলো এখনো কিন্তু পরীক্ষা একবারও আসে না, এবার আসতে পারে, যেটা পিলিট টাইপের প্রশ্ন, এটা মনে হচ্ছে যে বিসিএস কোনো একবার আসবে। যদি এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, ম্যাথ রিটার্ন থেকে বাদ দেওয়ার চিন্তা করছি, এই সেই জানি না কি হবে। মালা তসবি ব্যান্ড গঠন করার বিন্যাস, মানে আপনাকে আমি ধরেন বললাম কি 10টা পুঁথি দিলাম, বললাম একটা মালা তৈরি করেন, বা 8টা ভিন্ন মুক্তা দিলাম, বললাম একটা ব্যান্ড লাগে একটা হার তৈরি করেন। এই মুক্তা, মালা, তসবি এগুলো বিন্যাস করা শুধু কি n-2 ফ্যাক্টোরিয়াল বাই 2, n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাহলে এর হলো মোট 8টা, তাহলে সূত্রে মান বসান, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2, ঠিক আছে? 7 ফ্যাক্টোরিয়াল করলে 5040 হয়, এটাকে 2 দ্বারা ভাগ করলে 2520 হচ্ছে অ্যান্সার। 9টা ভিন্ন বর্ণের পুঁথি সমন্বয়ে একটি মালা কত ভাবে গঠন করা যায়? দেখেন 9টা পুঁথি দিছে না, 3 এর মানটা কত? 9, জাস্ট সূত্রে বসাবো, 9 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2, 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে হচ্ছে 2, কাটা যায়, বাকিটা গুণ করলে যা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। বিশাল একটা সংখ্যা আসবে। এই তো। আর আমি আগের ক্লাসের কথা বলি, ওখানে রিটার্ন কিছু ম্যাথ আছে, যারা ক্লাস করতেছেন ভালো করে খেয়াল করবেন, যে ভিডিও দিছি
টাইপ 2টা সম্পূর্ণ রিটার্ন। আপনি যারা রিটার্নের জন্য প্রস্তুতি না নিতে চান স্কিপ করতে পারেন। জাস্ট গত ভিডিওটা টাইপ 3 দেখলে এনাফ। ওই সংখ্যার প্রশ্নগুলো বিসিএসে আসে। তাহলে কি বলছি, শুধু টাইপ 3 দেখবেন, টাইপ 4ও দরকার নেই, অত কঠিন প্রশ্ন দিবে না। এগুলো কিন্তু আসে নাই, জাস্ট আপনাদের অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখাইতেছি আমি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে নাই। তাহলে পূর্বের ক্লাসের যে শীটের খেলা করেন, শীটের পিলের জন্য শুধু টাইপ 3 করবেন। টাইপ 4 কিংবা টাইপ 2 না করলেও সমস্যা নাই। চাইলে যারা একটু অ্যাডভান্স প্রস্তুতি চাচ্ছেন ব্যাংকের জন্য বা আদার্স পরীক্ষার জন্য তারা করতে পারেন। আর বর্তমানে যে সিলেবাসের অবস্থা জানি না, হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, এগুলো নাও থাকতে পারে। এই তো এইটুকু সুন্দর করে করবেন। পরবর্তী ক্লাসে সমাবেশ শুরু করবো। আপনাদের সমাবেশের একটা লাইভ ক্লাস নিবো, একটা রেকর্ড ক্লাস দিতে এই বিন্যাস সমাবেশ দ্রুত শেষ করে আমাদের, যেমন বিন্যাস সমাবেশের যে ক্লাস, শুধু প্রথম ক্লাসটা আমাদের লাগবে পিলির জন্য, আর পরের ক্লাসটা রিটার্নের জন্য, লাস্টেরটা অবশ্যই একটু লাগবে লাস্টের দিকে। তো সমাবেশের প্রথম ক্লাসটা শুধু পিলির জন্য, আর পরের ক্লাসটা রিটার্নের জন্য। বুঝতে পারছি? একজন বলছিলেন শীটের 21 নাম্বার ভিডিও দেওয়া হয়েছে, একটু দেখে নিবেন কষ্ট করে, আর না পারলে তো আছে। শীটের 21 নাম্বারটা একটু হালকা টাচ দিয়ে দেয়। প্রশ্নটা করছি 1 2 3 4, তারপর কত অঙ্কগুলো দ্বারা 3 অঙ্ক, কত 4 অঙ্কের নাকি 3000 অপেক্ষা বড় সংখ্যা নিতে বলছেন। 3000 অপেক্ষা, চিন্তা করেন 4টা ডিজিট আছে। আমি এখান থেকে কোন ডিজিটটাকে সামনে রাখলে 3000 থেকে বড় পাবো? হয় আমাকে 3 সামনে রাখতে হবে, আমাকে 4 সামনে রাখতে হবে। তাহলে আপনি যদি 3 সামনে রাখেন, বাকি থেকে তিনটা ডিজিট, সেই 3টাকে বিন্যাস করবেন 3 ফ্যাক্টোরিয়াল। আর আপনি যদি 4 সামনে রাখেন, বাকি থেকে 3 ফ্যাক্টোরিয়াল। এবার বাকিটা নিয়মে করে ফেলবেন, শেষ। কথা বুঝাইতে পারছি আমি? এটা তো একদম ইজি প্রশ্ন। আপনাকে জানতে হবে 3000 থেকে বড়র জন্য কি সামনে 3 টাকা লাগে না 4 টাকা লাগে? 3 থাকলেও হবে, 4 থাকলেও হবে। আমি যদি বলতাম 4000 থেকে বড়, তাহলে শুধু 4 দিয়ে হইতো, 3 দিয়ে হইতো না। বুঝতে পারছি? খেয়াল করেন, এটা ভালো করে করাই দিই, যেহেতু আমি জানি না কোর্সে করানো হচ্ছে কিনা, তারপর আমি করাই দিচ্ছি। শীটের 21 3000 থেকে বড় বলছে, আমাদের ডিজিট দেওয়া আছে 1 2 3 4। তাহলে আপনি একটু খেয়াল করেন যে এখান থেকে কোন ডিজিটটা আমি সামনে যদি বসাই, ধরেন 4 ডিজিটের সংখ্যা বানাবো না, 3000 মানে 4 ডিজিট, তা আমি সামনে 3কে বসাই দিলাম। তো থাকে কি 3টা ডিজিট, সেই 3টাকে আমার বিন্যাস করার উপায় কি? 3 ফ্যাক্টোরিয়াল, মানে কত? 6। আবার 4কে সামনে নিলাম, বাকি থেকে 3টা, এখানেও 3টা বিন্যাস করতে হবে, 6। এখন মোট বিন্যাস কত হবে? বিন্যাস সমাবেশের অঙ্কে কখনো অ্যান্সার যোগ করতে হয়, কখনো গুণ করতে হয়। কখন যোগ করবেন, কখন গুণ করবেন খেয়াল রাখেন। যদি সম্পূর্ণ হয়, কমপ্লিট হইলে যোগ, আর কমপ্লিট না হইলে গুণ। আপনি কি এখানে যখন সংখ্যা বানাচ্ছেন, আপনি কি 4 অঙ্কের সংখ্যা পাচ্ছেন কিনা? তাহলে সম্পূর্ণ একটা সংখ্যা পাচ্ছেন, এটা সম্পূর্ণ গণনা। এখানেও সম্পূর্ণ সংখ্যা পাচ্ছেন, সম্পূর্ণ হইলে যোগ করতে হয়। ক্লাসটা করলে আরো বুঝে যাবেন। আর সমাবেশের ক্লাসও বোঝাবো যে কখন যোগ করবেন আর কখন গুণ করবেন। ইনকমপ্লিট হইলে গুণ, আর কমপ্লিট হইলে যোগ। মানে এখানে একটা কমপ্লিট সংখ্যা পাচ্ছি, একটা কমপ্লিট সংখ্যা পাচ্ছি, তাই এই দুটো কমপ্লিট জিনিস যোগ করবো, আর ইনকমপ্লিট জিনিস গুণ করবো। ঠিক আছে? ওকে। আর বর্তমানে যে অবস্থা, এমন হইতে পারে যে পিলি থেকে এগুলো উঠাই দিতে পারে, আমি জানি না শিওর, যেহেতু রিটার্ন থেকে ম্যাথ তুলে দিচ্ছে, এটা হায়ার ম্যাথের টপিক, তাও ইন্টারমিডিয়েট, এটা উঠে যেতে পারে। বাট উঠানোটা পরে চিন্তা, আমাদের পরে যেতে হবে সবগুলা। বুঝতে পারছি? ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।